উচ্চ মাধ্যমিক 2022-এর প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের ক্লাসের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে নামক কবিতাটি। এই কবিতার আলোচনার প্রথমে আমরা কিছু তথ্য জেনে নিই রূপনারায়ণের কূলে নামক কবিতা থেকে। তোমরা খাতাতে কিন্তু নোট ডাউন করে নিতে পারো। দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই রূপনারায়ণের কূলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। কবিতাটি 13 মে 1941 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের উদয়ন গৃহে ঠিক রাত্রি 3:15 রচিত হয়। তাহলে আমরা কি বিষয় জানতে পারলাম? যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? না শেষ লেখা। কত সংখ্যক কবিতা এটি? না 11 সংখ্যক কবিতা। এটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? না 13 মে 1941 খ্রিস্টাব্দে। কোথায়? না শান্তিনিকেতনের উদয়ন গৃহে। কখন? না রাত্রি 3:15। ওকে, এখন একটা অজানা তথ্য, যদি তোমাদের কোনোদিন কেউ প্রশ্ন করে যে আচ্ছা, রূপনারায়ণের কূলে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, তখন কিন্তু তোমরা উত্তর দিবে কোন পত্রিকা? না জয়শ্রী পত্রিকা। ওকে, তাহলে তোমাদের মনের ভিতরে এটা প্রশ্ন আসতেই পারে যে যদি এই রূপনারায়ণের কূলে কবিতাটি প্রথম জয়শ্রী পত্রিকায় প্রকাশিত হয়, তাহলে কখন এইটি কাব্যগ্রন্থের স্থান পেয়েছিল? না এটার অ্যান্সার হচ্ছে কি না পরবর্তী সময়ে যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান, তারপর কিন্তু এটি শেষ লেখা কাব্যগ্রন্থে স্থান লাভ করেছিল। ঠিক আছে, ওকে, এবার আমরা একটু কবিতার দিকে যাই। ঠিক আছে, তার আগে আমি একটা বিষয় বলি যে যখন তোমরা কোনো কবিতা পড়বে, ঠিক আছে, যখন যে কোনো কবিতা হোক, তোমাদের অনেক কটাই কবিতা আছে, যেমন রূপনারায়ণের কূলে যেটা এখন আমরা আলোচনা করছি, পরবর্তী আমাদের শিকার আছে, মহুয়ার দেশ আছে, আমি দেখি, ক্রন্দনতার জননীর পাশে, আমরা কিন্তু প্রতিটাই আলোচনা করব। তো তোমরা যে কোনো কবিতাই পড়ো না কেন, প্রত্যেক কবিতার ক্ষেত্রে প্রথমে কিন্তু নামকরণের দিকে একটু ভালো করে চোখ রাখবে। যদি তোমরা কবিতাটির নামকরণ যদি তোমরা ঠিকঠাকভাবে একবার বুঝে নিতে পারো যে নামকরণের কারণটা কি, তাহলেই কিন্তু তোমরা প্রায় কবিতার অর্থ কিন্তু উদ্ধার করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, এই যে রূপনারায়ণের কূলে এই কবিতাটার যদি আমরা নামকরণের দিকে তাকাই, তাহলে নামকরণ কি আছে? না রূপনারায়ণের কূলে। এবার আমরা পাঠ পাঠ করে বুঝবো যে রূপনারায়ণ এটার অর্থ কি এবং কূল এটার অর্থ কি। ঠিক আছে, তাহলে দেখো, রূপনারায়ণ কথার অর্থ কি? আমরা জানি যে রূপনারায়ণ হচ্ছে একটি নদ বা নদীর নাম। ঠিক আছে, এটি বাংলার একটি জনপ্রিয় নদী। ঠিক আছে, এটাকে কিন্তু আসলে এর নাম হচ্ছে রূপনারায়ণ। ঠিক আছে, মনে রাখবে এটার নাম হচ্ছে রূপনারায়ণ, কিন্তু আমরা প্রচলিত ভাষায় একে বলে থাকি যে রূপনারায়ণ। এই সম্পর্কে আমরা কিছু তথ্য তোমাদের আমি দিয়ে দিই, যদি কোনো দিন তোমাদের কেউ জিজ্ঞেস করে থাকে, তাহলে কিন্তু এর উত্তরটা কিন্তু নিশ্চয়ই যেন তোমরা দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা এটা একটু খাতাতে লিখে নেবে। তাহলে দেখো, আমরা জানলাম যে এই যে রূপনারায়ণ এটি হচ্ছে একটি বাংলার জনপ্রিয় নদী। এই নদীটি ছোটনাগপুরে ধলেশ্বরী নামে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া জেলায় দ্বারকেশ্বর নামে প্রবাহিত হয়েছে। পরে মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে রূপনারায়ণ নামে মিলিত হয়েছে। প্রবাহের শেষে রূপনারায়ণ মিলিত হয়েছে কোথায়? না হুগলি নদীর সঙ্গে। এটা তোমরা একটু খাতাতে লিখে নেবে, কেননা যদি তোমাদের বাই চান্সে কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে যেন তোমরা উত্তরটি দিতে পারো। ঠিক আছে, আর একটা বিষয় যে নদী বা নদীটির নাম হচ্ছে রূপনারায়ণ, এটি আমরা প্রচলিত ভাষায় বলে থাকি কি না নারায়ণ। ঠিক আছে, ওকে, আমরা তাহলে রূপনারায়ণ বলতে বুঝলাম। এবার আমরা বুঝবো কুল কথার অর্থ কি? না তীর বা পার। তাহলে কি কবিতাটার বাহ্যিক অর্থ যদি আমরা দেখি, এই কবিতার নামটির যে রূপনারায়ণের কূলে, এর বাহ্যিক অর্থ হবে কি না রূপনারায়ণের তীর বা পার। তাহলে কি কবিতার অর্থটি এটি? না, এর পেছনে রয়েছে একটা অভ্যন্তরীণ অর্থ। রূপনারায়ণের কূলে, এই রূপনারায়ণের কূলে কথার পেছনে কিন্তু রয়েছে একটা অভ্যন্তরীণ, একটা গূঢ়ার্থ অর্থ। ঠিক আছে, যে কোনো কবিতার দুটো অর্থ থাকে, একটা হচ্ছে বাহ্যিক অর্থ, একটা বাইরের অর্থ। ঠিক আছে, আর একটা হচ্ছে অন্তরের অর্থ বা ভিতরের অর্থ। তাহলে এই রূপনারায়ণের কূলে এর বাহ্যিক অর্থ হচ্ছে কি না রূপনারায়ণের তীর বা পার,
কিন্তু এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে আলাদা। ঠিক আছে, অর্থাৎ এইভাবে প্রশ্নটা আসতে পারে যে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, এখানে কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন? এটি কি আসলে একটি নদীর নাম? না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে কিন্তু কখনোই নদী বলে চিহ্নিত করেননি। তাহলে এর অন্তর্নিহিত অর্থটা কি? না, এর অন্তর্নিহিত অর্থটি হচ্ছে এটাই কি না প্রবাহমান জীবন। কি না প্রবাহমান জীবন, অর্থাৎ আমরা এই জিনিসটা বলতে পারি কি না প্রবাহমান রূপময় জগৎ। ঠিক আছে, আচ্ছা প্রবাহমান মানে কি? প্রবাহমান জিনিসটা কি? দেখো এখানে একটা বিষয় আমি বলি যে একটি নদী, ঠিক আছে, একটি নদী যেমন প্রবাহমান, ঠিক আছে, একটি নদী প্রবাহিত হয়, আমরা সকলেই জানি নদী যখন প্রবাহিত হয় তখন কিন্তু নদী কখনোই পিছু ফিরে তাকাতে পারে না, সে কিন্তু সামনের দিকেই এগিয়ে যায়। ঠিক তেমনি আমাদের এই যে জীবন, এই যে প্রবাহমান জীবন, ঠিক আছে, রূপনারায়ণের অভ্যন্তরীণ অর্থ হচ্ছে কি না প্রবাহমান জীবন। এই যে আমাদের জীবন, এই জীবনটিও ঠিক তেমনি নদীর মতোই, এটি কিন্তু সামনের দিকেই কিন্তু এগিয়ে যায়, এটি কখনো কিন্তু পেছনে ফিরে তাকাতে পারে না। সেটা কেমন না, দেখো আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা শিশু অবস্থায় থাকি, তারপর আমরা যখন ধীরে ধীরে বড় হই তখন কিন্তু আমাদের কৈশোরকাল হয়, তারপরে যৌবনে আসি, তারপরে বার্ধক্যের দিকে কিন্তু প্রবাহিত হয় আমাদের জীবনটা, এবং অবশেষে কিন্তু আমরা মারা যাই। এই যে একটা প্রবাহিত হচ্ছে, এই প্রবাহমান জীবনেই হচ্ছে রূপনারায়ণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টি রূপনারায়ণ কথাটির মাধ্যমে কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। ঠিক আছে, এবার কুল, কুল মানে হচ্ছে তীর বা পার। তাহলে এর অভ্যন্তরীণ রূপনারায়ণের কূলে কথাটির অভ্যন্তরীণ অর্থটা কি না, এর অভ্যন্তরীণ অর্থ হচ্ছে আমাদের জীবন নদীর শেষ কিনার, জীবন নদীর শেষ কিনারায় বা আমাদের জীবন নদীর তীর। ঠিক আছে, এরপরে দেখো কবিতাতে, ওকে, তাহলে কবিতার প্রথম লাইনে আছে কি যে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। তাহলে রূপনারায়ণের কূলে আমরা অর্থটা বুঝলাম, তো জেগে উঠিলাম এবার আমাদেরকে বুঝতে হবে যে জেগে উঠিলাম। আচ্ছা জেগে উঠিলাম মানে কি কোনো ঘুম থেকে জেগে ওঠা না, আমরা যে ঘুমন্ত অবস্থায় থাকি সেটা না। জেগে উঠিলাম মানে হচ্ছে অচৈতন্য অবস্থা থেকে চেতনা ফিরে পাওয়া। ঠিক আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ কিনারায় এসে, অর্থাৎ তার জীবনের শেষ প্রান্তে এসে তার দু চোখ এই বাস্তবতার স্পর্শে কিন্তু জেগে উঠছে, অর্থাৎ কি না অচৈতন্য অবস্থা থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চেতনাতে ফিরে আসছেন। তিনি এই অচৈতন্য অবস্থা থেকে চেতনাতে ফিরে এসে তিনি কি উপলব্ধি করতে পারছেন যে জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। ঠিক আছে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যখন অচৈতন্য অবস্থা থেকে চেতনা তিনি ফিরে পাচ্ছেন তখন তিনি বুঝতে পারছেন বা উপলব্ধি করতে পারছেন যে এই জগৎটা স্বপ্ন নয়। তাহলে এই জগৎটা কেমন, এই কথাটি জানার আগে আমাদেরকে এই বিষয়টি জানতে হবে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ পর্যায়ে এসে এই জিনিসটা বুঝেছেন। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিকের মুহূর্তটা কেমন ছিল, তিনি কেমন ভাবতেন এই জগৎটা সম্পর্কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম মুহূর্তের দিকে কিন্তু ভাবতেন যে এই জগৎটা রোমান্টিকতায় ভরা, যেখানে আনন্দ আছে, সুখ আছে, হাসি আছে, কিন্তু কোনো রকম দুঃখ নেই, বেদনা নেই, যন্ত্রণা নেই। এই জগতে যেন মিলেমিশে একাকার হয়ে আছে সকলেই। এই জগতে যেন একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে চলা, এই জগৎটি যেন খুব সুন্দর একটা রোমান্টিকতায় ভরপুর, যেখানে একটি প্রেমিক এবং একটি প্রেমিকা যেন প্রেমাদনায় মত্ত হয়ে পড়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগে মুহূর্তে কিন্তু এই জগৎ সম্পর্কে কিন্তু এই কথাগুলোই ভাবতেন। এই যে বলেছেন এই জগৎ স্বপ্ন না, আমরা স্বপ্ন মানেই জানি রোমান্টিকতার একটা জায়গা, স্বপ্ন মানেই আমরা জানি কিন্তু যে যেখানে কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই, যদি কিছু থাকে সেটা হচ্ছে আনন্দ। ঠিক আছে, যেটা হচ্ছে হাসি, যেটা হচ্ছে খুশি। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জীবনের অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছেন তখন কিন্তু তিনি উপলব্ধি করতে পারছেন না আমি যেটা ভেবেছি সেটা কিন্তু আসলে না। তাহলে এই জগৎটা কেমন না বাস্তবতায় ঘেরা, কঠিন, প্রচুর কঠিন এই জগৎ। ঠিক আছে, যেখানে দুঃখ আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, কুড়ে কুড়ে একটা মানুষকে খায়। এই জগৎটা কিন্তু স্বপ্ন না, এই জগৎ রোমান্টিকতায় ভরপুর না, এই জগৎ কিন্তু পুরোপুরি বাস্তবতার ছোঁয়ায় ঘেরা। এই জগতে দুঃখ আছে, যন্ত্রণা আছে, অর্থাৎ কি বাস্তব। বাস্তব মানেই হচ্ছে সত্য, আর সত্য মানেই হচ্ছে কঠিন। সেটা কিন্তু আমরা পরবর্তী লাইনগুলোতে দেখতে পাবো। ঠিক আছে, আশা করি এই 4 লাইন তোমরা বুঝতে পারলে। এবারে লাইনে কি আছে যে রক্তের অক্ষলে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এখানে দেখো
যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, তারপরে কি আছে না, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এখানে একটা বিষয় আমি বলি যে এই যে রক্তের অক্ষরে, এই লাইনটা, এই যে 4 লাইন যে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই 5 লাইন, যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, এই লাইনটার অর্থ যদি আমি বলতে আমাদেরকে জানতে হয় উদ্ধার কথা, তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী একটু আমাদেরকে জানতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীটা আমরা যদি ধরি, যদি দেখি, তাহলে আমরা দেখব যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দুঃখের মধ্য দিয়ে তার জীবনটা প্রবাহিত হয়েছিল। দুঃখে তিনি চেয়েছিলেন তার পরিবারের সাথে হাসি খুশি আনন্দে ভরপুর হয়ে থাকতে, কিন্তু না, সেটা কিন্তু তার সাথে ঘটেনি, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ঘটেনি। রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের চোখের সামনে তার প্রিয়জনকে মারা যেতে দেখেছেন, নিজের চোখের সামনে এই পৃথিবী থেকে চলে যেতে দেখেছেন। তাহলে তার জীবনের যে কষ্ট, কিন্তু এই কষ্টটাও তিনি উপলব্ধি করেছেন, এই কষ্টটাকেও তিনি মেনে নিয়েছেন। ঠিক আছে, তিনি মেনে নিয়েছেন যে জন্মিলে মরিতে হইবেই, অর্থাৎ একটা মানুষ যখন জন্মগ্রহণ করেন তখন এটাই বাস্তবতা যে তাকে মরতে হইবেই। এই যে বিষয়টা, এই যে এত দুঃখ যন্ত্রণার মাধ্যমে তিনি যে নিজের স্বরূপ উপলব্ধি করছেন, নিজের যে বিষয়টি উপলব্ধি করছেন, নিজের যে অন্তর চেতনাকে জাগ্রত করতে পারছেন, এই যে উপলব্ধির যে বিষয়টি, তিনি কতটা উপলব্ধি করতে পারছেন, তিনি কিভাবে নিজেকে চিনছেন এই দুঃখ যন্ত্রণার মাধ্যমে, এই বিষয়টি বোঝাতে কিন্তু এখানে রক্তের অক্ষরে কথাটি ব্যবহার হয়েছে, অর্থাৎ গভীরতা বোঝাচ্ছে। এখানে গভীরতাটা কেমন না, তিনি এই যে এতটা দুঃখ যন্ত্রণার মাধ্যমে নিজের স্বরূপকে চিনতে পেরেছেন, তার গভীরতা বোঝাতে কিন্তু এখানে রক্তের অক্ষরে কথাটি ব্যবহার করেছেন, যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। যদি তোমরা তাও বুঝতে পারছো না, তাও আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মন দিয়ে শুনবে। এই ক্লাসটি তোমরা যদি করো তাহলে আমি মনে করি না যে দ্বিতীয়বার তোমাদের আর কোনো রকম ক্লাস করার প্রয়োজন হবে বলে। ঠিক আছে, তাহলে দেখে নাও, জাস্ট একটা এক্সাম্পল দিই। রক্ত, রক্ত মানে আমরা জানি রক্তের কালার হচ্ছে লাল। ঠিক আছে, একটা মানুষ হয়তো যদি বলে, মনে করো তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার পাশে একজন অ্যাক্সিডেন্ট হলো, তুমি তাকে হসপিটালে নিয়ে গেলে, কিন্তু তুমি কিন্তু তাকে আর বাঁচাতে পারলে না। তখন কিন্তু তুমি এই কথাটি হয়তো বলে থাকতে পারো যে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আসলেই কি তুমি তাকে রক্ত দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলে? যদি তুমি তাকে রক্ত দিয়ে বাঁচানোর চেষ্টা করতে, তাহলে তুমি কি আদৌ বেঁচে থাকতে? আমার তো মনে হয় না। তাহলে কি না, তুমি কতটা বাঁচানোর চেষ্টা করেছিলে তাকে, তার গভীরতাটা তুমি বোঝাতে তুমি কিন্তু এখানে রক্তবিন্দু কথাটি ব্যবহার করলে। এটাও যদি বুঝতে না পারো, আর একটা এক্সাম্পল দিই। এখনকার যুগে ভালোবাসার যুগ, প্রেমের যুগ। এখানে দেখবে প্রায়ই প্রেমিক প্রেমিকা কিন্তু বলে যে আমি তোমাকে রক্ত দিয়ে ভালোবাসি। আসলেই কি তারা রক্ত দিয়ে ভালোবাসে? কখনোই না। তারা যদি রক্ত দিয়ে ভালোবাসতো তাহলে মানুষ দুটো কিন্তু বেঁচে থাকতো না কখনোই। রক্ত দিয়ে ভালোবাসি মানে কি, যে তার নিজের একটা অমূল্য সম্পদ, ঠিক আছে, তার নিজের যে এত বড় একটা মূল্য সম্পদ, গুরুত্বপূর্ণ একটি সম্পদ, সেটা দিয়ে তাকে ভালোবাসছে। তার গভীরতাটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে রক্তের মাধ্যমে। ঠিক তেমনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনকে কতটা দুঃখ যন্ত্রণার মাধ্যমে চিনতে পেরেছেন, তার গভীরতাটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন এই বিধ্বংসীকর শব্দ রক্তের অক্ষরে কথাটির মাধ্যমে। ঠিক আছে, তিনি কেমনভাবে চিনছেন, এই বারবার বলছি, লেখা আছে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তিনি খুব যন্ত্রণা পেয়েছিলেন তার নিজের পরিবারের একটি সদস্যকে নিজের চোখের সামনে মরে যেতে দেখে। ঠিক আছে, ওকে, এটা কিন্তু বাস্তব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, এটা কিন্তু বাস্তব, যে যদি কেউ জন্মগ্রহণ করে, যে মানুষ জন্মগ্রহণ করিবে এই পৃথিবীতে, তাকে কিন্তু একদিন মরে যেতেই হবে, শেষ নিঃশ্বাস কিন্তু ত্যাগ করতেই হবে। এটা কিন্তু চরম বাস্তব, এটা হচ্ছে সত্য। এই বিষয়টিই পরের লাইনে স্পষ্ট করে তুলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কি না, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। এই যে বললাম বাস্তবতা, বাস্তবতা মানেই সত্য, সত্য মানেই কঠিন। একটা লাইন আছে যে সত্য মেব জয়তে, কথাটা কিন্তু মনে রাখবে, সত্যের সর্বদাই জয় আছে। আর সত্য পথে যদি কেউ চলতে চায় তাহলে কিন্তু তাকে কঠিনের সাথে মোকাবিলা করতে হবে। এটা কিন্তু চরম বাস্তবতা। যে সত্যকে নিয়ে চলে তার জীবনে কিন্তু দুঃখ যন্ত্রণা বেদনা লেগেই থাকে। ঠিক আছে, এটাই বাস্তবতার বাস্তবতা মানেই সত্য। এই যে বিষয়টা দেখো, যে এখনকার অনেক ছেলেই কিন্তু পড়াশোনা করেছে প্রচুর পরিমাণে, জাস্ট একটা এক্সাম্পল, প্রচুর পরিমাণে কিন্তু পড়াশোনা করেছে। এইচএস এক্সাম যারা 2021-এর, তারা কিন্তু বিনা পরীক্ষা দিয়েই কিন্তু তাদেরকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে, মানে মূল্যায়ন করা হবে বিনা পরীক্ষা দিয়েই। জানি না কীভাবে মূল্যায়ন করবে, হয়তো অ্যাসাইনমেন্ট ভাবে কিংবা ভিডিও কলিংয়ের মাধ্যমে। কিন্তু একটা বিষয় আমি বলি, যে অনেক
স্টুডেন্ট আছে যারা প্রচুর পরিমাণে পড়াশোনা করেছে, ঠিক আছে, কিন্তু তারা যখন এই ঘটনাটা শুনতে পাচ্ছে যে না আমাদের তো আর এক্সাম হবে না, তাদের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ছে, ঠিক আছে, তাদের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ছে। কিন্তু এটা তাদের জন্য চরম কষ্টকর, কিন্তু এটাই বাস্তবতা। করোনার যে পরিবেশ, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আজ বাধ্য করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না নেওয়ার জন্য। এখানে তাদেরও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, শিক্ষা পর্ষদেরও কিছু করার নেই, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিতে গেলে খুবই কঠিন। এই যে মেয়েটি মারা গেল মাধ্যমিকের, সুসাইড করেছে, এই মেয়েটি কিন্তু বাস্তবতাকে মেনে নিতে পারেনি, সে তার কষ্টকে মেনে নিতে পারেনি বলেই আজ সে এরকম একটা ভয়ঙ্কর কাজ করেছে। বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্ট বলেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই যে বাস্তব মানেই সত্য, সত্য মানেই কঠিন। এই কঠিনকে কবি জানেন যে এই কঠিন এই চরম কষ্ট দেই, যন্ত্রণা দিই, দুঃখ দেই, বেদনা দেই, কিন্তু তাও কেন কবি কঠিনকে ভালোবাসছেন? কবি এত কিছু জানা সত্ত্বেও কঠিন সম্পর্কে না, কঠিন কি করে বা সত্য কি করে না, কখনো সে বঞ্চনা করে না। বঞ্চনা মানে কি? প্রতারণা মানে কি? ছলনা। তোমাদের ভাষায় যদি বলি তাহলে হচ্ছে ধোকা, ব্রেকআপ, ঠিক আছে, ধোকা, ছলনা। এই সত্য কখনোই কিন্তু কি করে? বঞ্চনা কিন্তু কাউকে করে না, প্রতারণা করে না। সে কিন্তু সকলকে আগলে রাখে। যদি কেউ সত্যের পথে যায়, ও যে লাইনটা বললাম, সত্যমেব জয়তে, সত্যের পথে যে যায় তার জয় কিন্তু অনিবার্য। তাই একটা বিষয়, সত্য কখনো, সেই লাইন অনুসারে সত্য কখনো কিন্তু কাউকে বঞ্চনা করতে পারে না, প্রতারণা করতে পারে না, ছলনা কিন্তু কখনোই কারোর সাথে করে না। তাই কবি জানেন সত্য কঠিন, তাও কিন্তু কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই সত্যকেই ভালোবেসেছেন। ওকে, এর পরের লাইনে দেখো যে কি রয়েছে না, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, দুটো লাইনের অর্থ বলবো। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, এই যে বললাম পুরো আমাদের জীবন নদীটাই দুঃখের। একটা জিনিস মনে রাখবে যে সুখ ক্ষণস্থায়ী, দুঃখ চিরস্থায়ী। এই জিনিসটা কখনোই কি তোমরা শুনেছ যে আমার সুখ আছে, এই জিনিসটা ব্যাপারটা, সুখ ক্ষণস্থায়ী কিন্তু দুঃখ চিরস্থায়ী, ঠিক আছে। একটা মানুষের সুখ কিন্তু কিছুদিন থাকতে পারে, কিন্তু সুখ থাকা সত্ত্বেও কিন্তু দুঃখ থাকে, কিন্তু দুঃখ থাকার সাথে কিন্তু কখনো সুখ থাকে না, কথাটা কিন্তু মনে রাখবে। তাই সুখ ক্ষণস্থায়ী, দুঃখ চিরস্থায়ী। তুমি সুখ হয়তো সাময়িকভাবে পেতে পারো, কিন্তু দুঃখ কখনোই তোমার পিছু ছাড়বে না, কখনোই তোমার পিছু ছাড়বে না। যতই সুখী মানুষ হোক, তার জীবনে দুঃখ অনিবার্য থাকবে। এটা কমন, বাংলা ইংলিশ সাবজেক্টের মতো কম্পালসারি একটা বিষয়, ঠিক আছে। সেজন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে স্পষ্টভাবে তুলে ধরছেন যে আমৃত্যু দুঃখের তপস্যাই জীবন। যে আমাদের এই জীবনটা আমৃত্যু দুঃখের তপস্যা, ঠিক আছে। তপস্যা মানেটা কি? তপস্যা মানেই হচ্ছে কোনো মুনি বা ঋষি তপস্যা করেন কেন? কেননা তারা হয়তো কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস লাভ করতে চায় বলেই কিন্তু তারা তপস্যায় বসে বা ধ্যানে বসে। সেরকমই একটা বিষয় যে সত্যকে যদি লাভ করতে হয় তাহলে আমৃত্যু দুঃখের তপস্যা করতে হবে, তবে তুমি সেই সত্যকে লাভ করতে পারবে। আর এই যে বিষয়টা, সত্য যে কঠিন, ঠিক আছে, সত্য যে বাস্তবতার সাথে চলে বাস্তবতার সাথে তাল মিলিয়ে, সত্যের সাথে তাল মিলিয়ে যখন তুমি সত্যের দারুণ লাভ, অর্থাৎ সত্যকে তুমি জয়লাভ করতে পারবে, সেই জয়ের যে স্বাদ, সেই জয়ের যে মিষ্টি ভাব, সেটা তুমি কখনো তুলনাই করতে পারবে না। তা কিন্তু তোমার মুখে কোনো ভাষা থাকবে না। সত্যের পথে চলার পরে তুমি যে জয়লাভটা করতে পারবে, সেই জয়ের যে আনন্দ, সেই জয়ের যে শান্তি, সেটা তুমি কখনো মুখের ভাষায় প্রকাশ করতে পারবে না। সেই বিষয়টাই বলা হচ্ছে এখানে যে সত্যের দারুণ মূল্য লাভ করিবে। আর এই যে দারুণ মূল্য মানে কখনোই টাকা পয়সা না। আমরা ভাবি হয়তো মূল্য মানে টাকা পয়সা। আচ্ছা, তোমাদের এরকম আমি মনে করি যে ধোনি প্রায় সকলেরই ফেভারিট ক্রিকেটার, ঠিক আছে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা প্রাকৃতিক পরিবেশ, হয়তো তুমি একাকিত্বে একটা প্রাকৃতিক পরিবেশে তুমি যেতে ভালোবাসো। যখন হয়তো তোমার মন খারাপ হয়, তখন তোমার মাঠের ধারে হয়তো একটা ছোট্ট নদী প্রবাহিত হচ্ছে, সেই ঝিলের ধারে তুমি কিন্তু বসে থাকো। সেই বসে থাকার জন্য ওইখানে তোমার কিন্তু মনটা ভালো হয়। এখানে তোমার জন্য কিন্তু ওই জায়গাটার মূল্য কিন্তু অনেকখানি, ঠিক আছে। এখানেও কিন্তু এই মূল্যটা কি না, সত্যের দারুণ মূল্য লাভ। অর্থাৎ কি না, এই লাইনটার অর্থ হচ্ছে যে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মানেই হচ্ছে কি না,
এই যে আমৃত্যু দুঃখের তপস্যা, ঠিক আছে, অর্থাৎ কি না, দুঃখের তপস্যার মধ্য দিয়েই একমাত্র সত্যকে জয়লাভ করা যায়। আর এই সত্যকে জয়লাভ করতে পারলে সত্যের যে স্বাদ, তার মূল্য কিন্তু কখনোই তুমি দিতে পারবে না। অর্থাৎ আলটিমেট যদি আমরা এই জিনিসটা বলতে পারি, যে আলটিমেটলি আমরা এটাই বলতে পারি যে সত্যের দারুণ মূল্য লাভ করিবার এর অর্থ হচ্ছে কি না, দুঃখের তপস্যার মধ্য দিয়ে একমাত্র সত্যকে জয়লাভ করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এর পরের যে লাইনটা অসাধারণ একটি লাইন, অসাধারণ, ঠিক আছে, কি না, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। ভালো করে বোঝার চেষ্টা করবে, পরীক্ষাতে খুবই আসে। তারপর শেষে বলছি কোন কোন লাইনগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, কি না, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। দেনা, দেনা মানে হচ্ছে ঋণ, ঠিক আছে, বা ধার। আচ্ছা, এখানে বিষয়টা একটা মজার ব্যাপার আছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মৃত্যুতে দেনা শোধ করার কথা বলছে। তারপরে দেনা মানে আমি বলছি ঋণ বা ধার। তার মানে এই নয় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো কোনো একটা জায়গাতে আপেল কিংবা কলা কিনতে গিয়ে হয়তো 1 ডজন কলা তিনি গিয়ে কিনছেন দোকানে, হয়তো তিনি বলছেন যে 1 ডজন কলার আমার কাছে তো দাম নেই, হ্যাঁ ঠিক আছে, তো আমার কাছে 10 টাকা হচ্ছে না, আপনি 10 টাকা আমাকে ধার দিন। এই রকম ধারের কোনো বিষয় না কিন্তু এখানে, ঠিক আছে, কথাটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে কোনো দোকানে ধার নেওয়ার কথা বা নয়, কোনো ঋণ নয় দোকানের কাছে, ঠিক আছে। এখানে বিষয়টা হচ্ছে এরকমই যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মানেই কবি স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে আমরা এই যে জগৎ থেকে, আমরা এই জগৎ থেকে যা কিছু পেয়েছি, যা কিছু নিয়েছি, তার ঋণের কথা বলা হচ্ছে। তা কিন্তু কখনোই আমরা শোধ করতে পারবো না। রক্ত মাংসের রক্ত মাংসের মানুষ হয়ে জীবিত থাকাকালীন আমরা কিন্তু তা কখনোই সেই জগতের ঋণ আমরা শোধ করতে পারবো না। এই জগতের ঋণ আমরা তখনই শোধ করতে পারবো কখন না, একমাত্র মৃত্যুর মাধ্যমে। একমাত্র কিসের মাধ্যমে না, একমাত্র মৃত্যুর মাধ্যমে এই জগতের ঋণ আমরা শোধ করতে পারি। এই জগতের ঋণ কি এমন ঋণ আছে যে এই জগতের ঋণটা এতটাই গুরুত্বপূর্ণ যা আমরা মৃত্যুর মাধ্যমে শোধ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জগতের ঋণটা হচ্ছে এমনই, এই যে গাছ, আমাদের মধ্যে অমানবিকতা কাজ করে, ঠিক আছে, আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই। কেননা আমরা সারা জীবন বৃক্ষচ্ছেদন করেই এলাম, কিন্তু গাছ বা বৃক্ষ কখনো সেটা অমান্য করেনি, বৃক্ষ কখনো সেটা বেদনা হিসেবে গ্রহণ করেনি। হয়তো তাদের জীবনে এটা বেদনাদায়ক, কিন্তু তারা তা সত্ত্বেও নিঃস্বার্থের মতো আমাদেরকে অক্সিজেন দিয়েই যাচ্ছে। আমাদের প্রতিদিন জীবনে চলার ক্ষেত্রে কিন্তু সাহায্যে আসছে এই গাছ বা এই বৃক্ষ। আমরা বৃক্ষচ্ছেদন করেই যাচ্ছি, তা সত্ত্বেও কিন্তু গাছ আমাদেরকে বা বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে। এই যে একটা নিঃস্বার্থ ভালোবাসা কাজ করছে, এটাই হচ্ছে জগতের ঋণ। এই ঋণ কখনো রক্ত মাংসের মানুষ হয়ে জীবিত থাকাকালীন এই ঋণ শোধ করা যায় না। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্টভাবে বলেছেন যে এই ঋণ একমাত্র মৃত্যুর মাধ্যমে শোধ করা যায়। এই হচ্ছে তোমাদের রূপনারায়ণের কুলে কবিতাটি। এটি জীবনের সাথে একটি অসম্ভবভাবে জড়িত। আমাদের জীবন অসম্ভবভাবে আমাদের একটা শিক্ষা দেয়, অসম্ভবভাবে এই জিনিসটাই শিক্ষা দেয় যে সত্যমেব জয়তে। কি না, সত্যের পথে যদি তুমি চলো, সেই সত্য কঠিন হতে পারে, সেই সত্য তোমাকে কষ্ট দিতে পারে, যন্ত্রণা দিতে পারে, কিন্তু সে তোমার সাথে কখনো প্রতারণা করতে পারে না। এটা অসম্ভব একটা শিক্ষা কিন্তু আমাদের এই কবিতা, তোমাদের এই রূপনারায়ণের কুলে নামক কবিতা থেকে। অসাধারণ একটি কবিতা কিন্তু তোমাদের উপহার দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের সৌভাগ্য হচ্ছে এই কবিতাটি পড়ে, ঠিক আছে। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে তোমাদের অসুবিধা হয়ে থাকে, এনি প্রবলেম, ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে, সরাসরি কন্ট্যাক্ট করে নেবে। এনি প্রবলেম, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, কিংবা কমেন্ট বক্সেও কিন্তু তোমরা জানাতে পারো। পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্যার সমাধান কিন্তু করা হবে। আর অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। তোমাদের মতো করে পড়িয়েছি, তোমাদের মতো করে বলেছি, তোমাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করেছি, ঠিক আছে। তাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা বলবে, তোমাদের জন্য আলাদা পদ্ধতি ব্যবহার করা হবে, কিন্তু তাও তোমাদেরকে বোঝানো হবে। কোনো লাইনের অর্থ যদি তোমরা না বুঝতে পারো, সরাসরি কমেন্ট করে জানাবে। ওই লাইনটি, স্পেশালি ওই একটি লাইনের জন্য দরকার হলে আমি ভিডিও বানিয়ে আপলোড করব, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করে থাকবে কমেন্ট করার পর, ওকে। আমাদের ক্লাস সর্বদাই তোমাদের পাশে আছে, ঠিক আছে, সর্বদাই তোমাদের পাশে আছে। আর একটা বিষয়, তোমাদের গুগল মিটে ক্লাস নেওয়া হয়, ঠিক আছে।
সরাসরি গুগল মিটে ক্লাস নয়, সরাসরি তোমরা প্রশ্ন উত্তর জানতে পারবে, সরাসরি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। গুগল মিটে ক্লাস করার জন্য অবশ্যই ডিসক্রিপশানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে নেবে, তোমাকে গ্রুপ অ্যাড করে দেওয়া হবে তোমাদের, এবং সেখানে তোমরা গুগল মিটে ক্লাসটি করে নিতে পারো, এবং সেখানে গুরুত্বপূর্ণ লং কোশ্চেনের অ্যান্সার সমস্ত কিছুর কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং বিভিন্ন মক টেস্ট নিয়ে তোমাদেরকে কিন্তু আগাম যে তোমাদের উচ্চ মাধ্যমিক 2022-এর যে গুরুত্বপূর্ণ জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষার ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ক্লাস সর্বদাই তোমাদের পাশে আছে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করতে বলবো না, হ্যাঁ কমেন্ট অবশ্যই তোমরা করবে, জানাবে। কমেন্ট না করলে আমি বুঝবো কী করে যে তোমরা কতটা বুঝতে পেরেছো বা কতটা বুঝতে পারোনি। সাবস্ক্রাইব করার কথা আমি বলবো না, যদি ভালো লাগে তাহলে করতে পারো, আর যদি না ভালো লাগে তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু বন্ধুদের একটু শেয়ার করে দিতে পারো, তাহলে তোমাদের অনেক বন্ধু কিন্তু উপকৃত হবে। অনেকেই এরকম পরিস্থিতিতে ক্লাসগুলো পাচ্ছে না, তোমাদের সাহায্যের হাতটা আমাদের ক্লাস অবশ্যই সর্বদাই বাড়িয়ে রাখবে। আমাদের ক্লাস সর্বদাই তোমাদের পাশে আছে, তোমরা একটু আমাদের ক্লাসে পাশে থাকো। ঠিক আছে, চলো তাহলে ফিরে আসছি পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস হচ্ছে রূপনারায়ণের কুলে থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আমরা কিন্তু নিয়ে আসবো, এবং তারপরে আমরা শিকার কবিতা আলোচনা করব, এবং মহুয়ার দেশ কবিতা থেকে তোমাদের যে একটা ডাউট থাকবে সেটা হচ্ছে কি, আমি এখনই বলে দিচ্ছি, যে শীতের দুঃস্বপ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এই যে শীতের দুঃস্বপ্ন বলতে আসলে কবি সমর সেন এখানে কী বুঝিয়েছেন, কী ইঙ্গিত দিয়েছেন, সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা আলোচনা করবো স্পেশালি একটা ভিডিওতে। সুতরাং সেই ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করতে পারো, কিন্তু বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই পাও এবং তোমরা তোমাদেরকে একটু হলেও হেল্প হয়। ঠিক আছে, চলো ফিরে আসছি পরবর্তী ক্লাসে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি ভালো থাকো এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করবে। ঠিক আছে, চলো। উচ্চ মাধ্যমিক